নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের পেটের বিভিন্ন সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে খেতে খেতে হঠাৎ খাবার গিলতে অসুবিধা হচ্ছে বা আটকে যাচ্ছে। এই সমস্যাটা হলে আমাদের কিন্তু খুব সচেতন হতে হবে, কারণ জানতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে। কেন হয়, এর পিছনে আর কি গভীর কারণ লুকিয়ে আছে, কেন এই পয়েন্টটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছি, হ্যাঁ সেটা জানাবো বলেই আজকে আমরা এসেছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি জিআই সার্জন ডাক্তার সুপ্রিয় ঘটককে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে স্বাগত প্রথমেই আপনাকে। নমস্কার। এটা খুব একটা ছোটোখাটো ব্যাপারও হতে পারে, আবার খুব সিরিয়াস ব্যাপারও হতে পারে। দুটোই সম্ভাবনা আছে এর মধ্যে, যে খাওয়ার সময় খাবারটা আটকে যাচ্ছে। এবার খাবার তো আমরা যখন খাই, মুখের পরে একটা পাইপ আছে এখান দিয়ে, যেটাকে আমরা বলি ইসোফেগাস, ফুড পাইপ, তারপরে স্টামাক বা পাকস্থলী। এই খাবার খেতে অসুবিধে যেটা, সেটা এই মুখের থেকে শুরু করে এই স্টামাকের শুরু অবধি, এর মধ্যে যখন কোনো প্রবলেম হয় তখনই এটা হয়। এবার গলাতে প্রবলেম, মানে আমাদের ধরুন এখানে একটা গলা ব্যথা হয়েছে, খুব সর্দি লেগেছে, গলা ব্যথা হয়েছে, সেখান থেকেও যেরকম ঢোক গিলতে অসুবিধে হতে পারে। আবার আমাদের ধরুন অনেক সময় একটা সিচুয়েশন হয় যে কারো কোনো একটা স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট যে আমরা বলি, একদিকের হাত পা কাজ করছে না বা সেই ধরনের কোনো স্ট্রোকেও অনেক সময় খাবার ঢোক গিলতে অসুবিধা হয়। দেখবেন তাদেরকে রাইলস টিউব, একটা নাক দিয়ে একটা পাইপ পরিয়ে তাদের ফিড করে। কেন? তার কারণ হচ্ছে তাদের ঢোক গিলতে অসুবিধে, তাদের খাবারের যখন খাবে তখন ঠিক করে খেতে পারছে না বা সেটা শ্বাসনালীতে চলে যাচ্ছে, যেহেতু শ্বাসনালীটাও পাশাপাশি থাকছে। ইসোফেগাস বা ফুড পাইপ। এবার ফুড পাইপ বা ইসোফেগাসের মধ্যে কিছু কিছু প্রবলেম থাকে যেখানে খাবারটা গিয়ে নিচে নামতে চায় না। এবার ধরুন কেউ বলছে যে আমার এই ঢোক, মানে আমি যখনই খাবার খাই খাবারটা মনে হচ্ছে যেন নিচে যাচ্ছে না, এবং এটা আমার গত 5 বছর ধরে আছে, কেউ হয়তো বলল। এবার কেউ যখন বলছে 5 বছর ধরে আছে, তার ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান্সার বা এই জাতীয় জিনিস ভাবছি না। তার ক্ষেত্রে আমরা ভাবছি এমন একটা প্রবলেম যেটা নন ক্যান্সারাস, যেটা এমন হতে পারে যে এই যে ফুড পাইপের ভেতরের যে মাসেলগুলো আছে সেটা ঠিক করে কাজ করছে না, বা ওখানে একটা কোনো ফিক্সড কোনো একটা ব্লক আছে যার জন্য খাবারটা ওখান দিয়ে ভালো করে যেতে পারছে না। এই ধরনের প্রবলেম আমরা ভাবছি। এবং এইটা ছাড়া ধরুন কেউ একটা এলো যে বলছে যে আমার গত কয়েক মাস ধরে খাবার খেতে অসুবিধে হচ্ছে এবং সেটা ক্রমাগত বেড়ে চলেছে। মানে প্রথমে শুরু হয়েছিল সলিড ফুডে, শক্ত খাবার খেতে অসুবিধে হচ্ছিল, তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমি এখন জলটা খেলেও আমার অসুবিধে হচ্ছে। এইটা খুব চিন্তার বিষয়। কেউ যদি বলে যে আমার খাওয়ার অসুবিধাটা বেড়ে চলেছে এবং সেটা একটা খুব অল্প সময়ের মধ্যে, তাহলে আমরা কিন্তু তখন ফুড পাইপের যে ক্যান্সার, ইসোফেগাসের ক্যান্সারের কথা ভাববো। এবং এই ধরনের যে কোনো খাওয়ার যে অসুবিধে, তার প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপি। আমরা প্রথমে একটা এন্ডোস্কোপি, মানে একটা পাইপ, পাতলা পাইপ, সেইটা দিয়ে, যার মাথায় ক্যামেরা লাগানো থাকে, লাইট থাকে, সেইটা দিয়ে আমরা ফুড পাইপটা চেক করি এবং তাতেই বেশিরভাগ সময় আমাদের ডায়াগনোসিস হয়। কিছু কিছু ক্ষেত্রে হবে না, যেমন ধরুন একটা মাসেলের প্রবলেম আছে, সেটা কিন্তু এন্ডোস্কোপিতে ধরা পড়বে না। কিন্তু ধরুন কোথাও একটা ব্লক আছে, ন্যারোয়িং হয়ে গেছে, সরু হয়ে গেছে রাস্তাটা, সেটা ধরা পড়বে। এবং কোনো যদি টিউমার থাকে সেটা ধরা পড়বে, এবং টিউমার থাকলে পরে অনেক সময় সেটা বায়োপসি নেওয়া হয়। ঠিক আছে, এবার এইটা একটা প্রথম স্টেপ, এন্ডোস্কোপি করা। এবার এছাড়া অনেক সময় আমরা কি টেস্ট করি, যে যাদের বহুদিন ধরে চলছে বা প্রবলেমটা, তাদের বেশিরভাগ সময় ওই ইসোফেগাসের পেরিস্টলসিস মুভমেন্ট, যেভাবে ইসোফেগাসটা কাজ করে, সেইটা কাজ করছে না, সেইটা জানার জন্য আমরা ম্যানোমেট্রি বলে একটা পরীক্ষা হয়, সেইটা করি। আবার কারো যদি আমাদের সন্দেহ হয় যে তার রিফ্লাক্সের জন্য কিছু প্রবলেম হচ্ছে, মানে রিফ্লাক্স কি, যে আমরা খাবার খাচ্ছি সেটা নর্মালি একটা ওয়ান ওয়ে ট্রাফিক, আমরা জানি যে ওপর থেকে নিচের দিকেই যাবে, কিন্তু কখনো কখনো যদি উল্টো দিকে চলে আসে তখন সেটা হচ্ছে রিফ্লাক্স। আমাদের পাকস্থলীর যে খাবারটা গেল সেটা যদি অ্যাসিডের সঙ্গে মিক্স হয়ে সেটা যদি আবার ওপরের দিকে উঠে আসে, তাহলে সেটা রিফ্লাক্স। এবার এইটা যদি কারো অনেক দিন ধরে হতে থাকে, অনেক সময় এই অ্যাসিডের জন্য ফুড পাইপে ইনজুরি হয়ে সেখানেও ন্যারোয়িং হতে পারে।
ঠিক আছে। তো অনেক কারণ থাকতে পারে। কেউ কেউ হয়তো আমাদের অনেক সময় হয় যে বয়স্ক লোক, তার হয়তো এন্ডোস্কোপি করে দেখা গেল যে ওর ভেতরে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সেখান থেকেও কারো কারো খাবার খেতে অসুবিধা হতে পারে। এবং যেরকম অসুখ সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট, ধরুন একটা ফাঙ্গাল ইনফেকশন হয়তো দেখা গেলো খুব সহজেই সেটাকে একটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেয়ে সে ঠিক হয়ে গেল। আবার কারো ধরুন একটা যদি ওখানে বেরোলো যে তার ফুড পাইপের যে মুভমেন্ট সেইটাই ভালো করে কাজ করছে না, সেই জন্য প্রবলেম হচ্ছে, সেইটাকে ট্রিট করা ডিফিকাল্ট। সেটাকে তখন আমাদের মানে অনেক ধরনের ওষুধ আছে যেগুলো ট্রাই করা যেতে পারে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ফুড পাইপটা যেখানে শেষ হচ্ছে আর স্টামাকটা যেখানে শুরু হচ্ছে ওখানে একটা ভালভ থাকে। সেই ভালভটা একটা কি, যখন আমরা খাবার খাই তখন ওটা রিল্যাক্স করে যায়, আবার খাবারটা চলে যাওয়ার পরে ওটা আবার টাইট হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে সেটা ঠিক করে কাজ করছে না, সবসময় টাইট হয়ে থাকতে, তাহলে খাবারটা যেতে পারবে না এবং সেই তখনও তার খেতে অসুবিধা হবে। এবার এই প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট আলাদা। এইটাকে আমরা বলি অ্যাকালেশিয়া কার্ডিয়া, এই যে তলায় এখানে সরু যেখানে আটকে যাচ্ছে এবং খাবারটা নিচে যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ম্যানোমেট্রি করে প্রমাণ করতে হয় যে এটা আছে, এবং যদি থাকে তাহলে তার ট্রিটমেন্ট অনেক রকমভাবে হয়। ওষুধ দিয়ে হয়, বা ওটাকে এন্ডোস্কোপিক্যালি ডাইলেট করে দেওয়া যায়, বা এন্ডোস্কোপিক্যালি ওটাকে অপারেট করা যায়, বা সার্জিক্যালি অপারেট করা যায়, মানে অপারেশন করে। এবং আমরা যখন অপারেশন করি তখন ল্যাপ্রোস্কোপি বা রোবোটিক এইভাবে করা যায়। এবং এগুলো মানে অপারেশন যাই হোক না কেন, এখনকার দিনে মেডিকেল সায়েন্স এত উন্নতি হয়েছে যে এই অপারেশনের পরের দিনই পেশেন্ট বাড়ি চলে যেতে পারে এবং খেতে পারে, সব কিছু করতে পারে সেরকম। এবং এখনও গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে যে এটা অপারেশন করে ওই জায়গাটাকে মাসেলটাকে রিল্যাক্স করে দেওয়া। এবং এটা আমি বললাম হচ্ছে আপনাকে যে অ্যাকালেশিয়া কার্ডিয়া যে প্রবলেমটা সেটার কথা, যেখানে ইসোফেগাসের নিচের অংশে যেখানে স্টামাকের সঙ্গে কানেক্ট হচ্ছে সেখানের মাসেল রিল্যাক্স করে না, টাইট হয়ে থাকে এইটা। এছাড়া যদি ক্যান্সার কারো ধরা পড়ে তাহলে সাধারণত এন্ডোস্কোপি করার সময় একটা বায়োপসি নেওয়া হয়, এবং বায়োপসি নিয়ে তারপরে যদি প্রমাণ করে যে ক্যান্সার আছে, প্রমাণ হয়, তাহলে তখন আমরা দেখতে চাই যে ওই ক্যান্সারটা কি খালি ওখানেই আছে না অন্য কোথাও চলে গেছে। সেটা দেখার জন্য কিছু পরীক্ষা হয়, সিটি স্ক্যান চেস্টের করা হয়, সিটি স্ক্যান অ্যাবডোমেনের করা হয়, বা কখনো কখনো পেট সিটি বলে একটা পরীক্ষা হয়, সেটাও করা হয়। এবার যদি যেরকম তার স্টেজ, যদি সেটা দেখা যায় যে সীমাবদ্ধ আছে ওর মধ্যে, ইসোফেগাসের মধ্যে, অন্য কোথাও ছড়ায়নি সেরকম, তাহলে সেক্ষেত্রে তখন আমরা বেশিরভাগ সময় আমরা আগে কিমোথেরাপি দিয়ে বা রেডিওথেরাপি দিয়ে তারপরে তার অপারেশন করি। এবং সেই অপারেশনও এখনকার দিনে যে সবসময় আমাদের চেস্ট বা বুক কেটে করতে হবে তা নয়, সেটা থোরাকোস্কোপিক্যালি আমরা করতে পারি। মানে ছোট ছোট যেরকমভাবে ল্যাপ্রোস্কোপি এখন সবাই জানে যে অল্প অল্প কেটে কি হোল করে পেটের মধ্যে অপারেশন, একই রকমভাবে বুকের মধ্যেও আমরা করতে পারি, যে ইসোফেগাসটাকে একইভাবে ছোট ছোট 2-3টে ফুটো করে তার ভেতর দিয়ে মোবিলাইজ করে, মানে জিনিসটাকে আলাদা করে সেটাকে বাদ দেওয়া, এবং তারপরে অন্য একটা আমাদের স্টামাকের খানিকটা পার্ট নিয়ে আবার গলার সঙ্গে লাগিয়ে দেওয়া, যাতে আমাদের খাবারটা নর্মালি আমরা খেতে পারি। তো এইগুলোই আমাদের খেতে যে অসুবিধে হওয়া তার কিছু কারণ এবং তার কিছু ইনভেস্টিগেশন যেগুলো আমি বললাম, আর ট্রিটমেন্টও আমি কিছু আপনাদের বললাম। একদম স্যার, এই খাবার খেতে অসুবিধা হওয়া, খাবার আটকে যাওয়ার সাথে আর কি কি সিমটমস আপনারা পান সাধারণত পেশেন্টদের মধ্যে, যেটা একটু চিন্তা হতে? চিন্তা সবেতেই হবে। চিন্তা আমি খালি যে ক্যান্সার হলেই চিন্তা হবে অন্যটাতে হবে না আমি সেটা বলছি না, এবং অন্যান্য সমস্যাগুলো থেকেও অনেক সময় লাইফ থ্রেটেনিং প্রবলেম, মানে প্রাণঘাতী প্রবলেম হতে পারে। কেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কারো ওই অ্যাকালেশিয়া কার্ডিয়া, যেটা আমি এর আগে বললাম যে আমাদের ইসোফেগাসের তলার অংশে একটা মাসেল সেটা টাইট হয়ে রয়েছে একটা ব্যান্ডের মতো। এবার সেটা যদি কেউ অনেক দিন ধরে তার ট্রিটমেন্ট না হয়, তাহলে কি হয় যে ইসোফেগাসটা আস্তে আস্তে বড় হতে থাকে। একটা পাইপ যেটা এইটুকুনি থাকার কথা সেটা আস্তে আস্তে এত বড় হয়ে গেল, পুরো চেস্ট জুড়ে ওরকম একটা হয়ে গেল। এবং সেটা যখন হয় তখন সেখান থেকে যে খাবারগুলো যেগুলো নিচে নামতে পারছে না বা জল নিচে নামতে পারছে না, সেগুলো গিয়ে অনেক সময় লাংসে চলে যায়, এবং লাংসে গেলে তখন তাদের নিউমোনিয়া হয়ে যেতে পারে, এবং সেটা অনেক সময় খুব খারাপ ধরনের নিউমোনিয়া হয়ে যেতে পারে। তো এটা আমি একটা উদাহরণ দিলাম যে কিভাবে একটা জিনিস যেটাকে নেগলেক্ট হলে পরে বা অবহেলা করলে পরে সেটা কোথায় চলে যেতে পারে, মানে সেটার জন্য তার প্রাণ সংশয় হয়ে যেতে পারে। আর অন্যান্য সিমটম যেটা, সেটা খুব একটা মানে জরুরি কথা,
যে আমরা যে কোনো প্রায় শরীরের সমস্ত ক্যান্সারই আমরা দেখি যে কারোর ক্যান্সার হলে পরে তার সঙ্গে সঙ্গে খিদে কমে যাওয়া এবং ওজন কমে যাওয়া একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম, যেটা কারোর যদি মনে হয় যে একটু ওয়েট লস হচ্ছে, ওজন কমছে বা খিদে কমছে, তাহলে কিন্তু তার আরও তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং এইটা দেখা উচিত যে কী কারণে হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা এই সিমটম শুনলেন এবং স্যার যেভাবে ব্যাখ্যা করলেন, আশা করি এটা আপনার সমাজের এবং আপনার পরিবারের লোকজনদের জন্য ভীষণ কাজে আসবে। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।